শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমরাও মোটামুটি আছি। তবে মনটা খুবই খারাপ, মন মেজাজ একদম ভালো নেই আজ কদিন ধরেই। আজ 3-4 দিন ধরে মানে আমার হাজব্যান্ডও যুদ্ধ করছে, আমরাও তার সঙ্গী আছি। মানে ও যুদ্ধের একদম মানে ও করছে আর আমরা ওর সাথে সঙ্গ দিচ্ছি, এটাই। আর ভোর সকাল 5টার দিকে ও চলে গেল, মানে তোমাদের দাদাভাই চলে গেল, ওর ছিল ভোটের ডিউটি। তো অত সকালে চলে গেল। আর রাত্রেবেলা আজকে বৃষ্টি হয়েছে, রাত 2টোর দিক থেকে বৃষ্টি নামলো, আর সেই বৃষ্টি 4টা-4:30টার দিকে সারলো ভোর। তো আমার গ্যাসটা ফুরিয়ে গেছে, সেজন্য রান্নাবান্না কিছু করতে পারলাম না। আর এদিকে বাইরে যে রান্নাঘরটা, তোমরা জানো যে রান্নাঘরটা ভাঙা হয়ে এমন অবস্থা হয়ে গেছে যে বৃষ্টি আসার আগে ওখানে আগে জল ঢোকে। তো সেই জন্য আমি রান্নাবান্না করে দিতে পারলাম না কিছু। ওকে বললাম যে হোটেল থেকে কিছু খেয়ে নিতে। আর স্কুলটাও এমন জায়গা হয়েছে যে একদম বাজারের সঙ্গে যেখানে ডিউটি পড়ছে। তো বললাম যে তুমি ওখানে গিয়ে কিছু খেয়ে নিও। আর সকালে উঠে আমারও আর রান্নাবান্না করতে ভালো লাগলো না, সেই কারণে কিছু রুটি বানালাম, কয়েকটা রুটি বানিয়েছি, আমার বোনকে দিয়ে আসলাম। আর এখানে আমি আর আমার মেয়ে তরকারি কিছু রান্না করিনি। তোমাদের দাদাভাই থাকলে তরকারি মাস্ট রান্না করতেই হতো, ও আবার রুটি থাকলে তরকারি না থাকলে খেতে পারে না, সেই জন্য। আর যেহেতু ও বাড়িতে নেই, তার জন্য আমি আর আমার মেয়ে চিনি দিয়ে রুটি খেয়ে নিচ্ছে। আর ওই যে রুটি দেখালো, দেখেছো? ওটা হচ্ছে ওর বানানোর রুটি। এই যে ছোটো ছোটো 3টে রুটি ওর বানানো, তো সেই কারণে তোমাদেরকে দেখালো। ও অনেক ছোট্টবেলা থেকে রুটি বানাতে শিখে গেছে। যখন একটু বসা শিখেছিল তখন আমার মেয়েকে আমি আর আমার হাজব্যান্ডই মানুষ করেছি। ওকে কেউ কোলে নেওয়াচ্ছিল না, যে কেউ কোলে নিয়েছে কি 1 ঘন্টা রেখেছে, আধা ঘন্টা রেখেছে কি 10টা মিনিট রেখেছে, এরকম কেউ ছিল না। আমি আর আমার হাজব্যান্ড মিলে আমার মেয়েকে মানুষ করেছি। কোথাও রাখার মতো জায়গা ছিল না যে কারো কাছে আমি একটু রাখবো কি রেখে খাবো কি স্নান করব, কিচ্ছু না। তো তখন যখন বসা শিখেছিল, দেখা যাচ্ছে আমি রুটি বানাচ্ছি, ও তখন ওই আটা টাটা নিয়ে খুব মাখামাখি করতো, আমাকে রুটি বেলতে দিত না। সেই সময় তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে মেয়েটা তো এরকম করছে, তো ওকে একটা রুটি বেলা এনে দিও। তারপরে রুটি বেলা এনে দিয়েছিল। সেই থেকে মানে একটু একটু যখন আমি রুটি বানাতাম, প্রত্যেক দিন একবার করে হতো, রাত্রেবেলাটা আমরা রুটি খেতাম, তো ওকে দিতাম, ও বসে বসে ওই করতো। আমাকে দেখে দেখে করতে করতে শিখে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ভিজিয়েছিলাম। মেয়ে 2-3 দিন জামা কাপড় পরেছে, পরে খুলে রেখেছিল। তোমাদের দাদা ভাইয়ের আছে, ওর তো পা দিয়ে এখন মানে যেই জায়গাটা সমস্যা হয়েছে ওখানটাতে রক্ত বেরোচ্ছে। রক্ত মানে বদরক্ত, পুজ রক্ত। সেই কারণে লুঙ্গিটা পরেছিল বলে ওটা ধুয়ে দিলাম। বলা যায় না, ওটা তো ওই রক্ত লেগে থাকলে ওটা তো জীবাণু হয়ে যায়, তাই না? তো সেই কারণে সব কিছু পরিষ্কার করে দিলাম। আর এই যে 2-3 বছর ধরে ঘরবাড়ি পরিষ্কার করতে করতে আমি পুরো শেষ হয়ে গেছি, শুধু ওর জন্য, যাতে ওর পায়ে কোনো সমস্যা না হয়, কোনো জীবাণু না থাকে বিছানায়, ঘরে। বিছানা তো 1-2 দিন পর পর বিছানা ধুতাম, কিংবা যদি কোনো ময়লা টয়লা লাগতো, একদিন আজকে ধুচ্ছি আবার কালকে আর একটা পেতে দিচ্ছি, এরকম করতাম। তো এখনও চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর অনেক দিন তো ওরকম প্রবলেম ছিল না, সেই কারণে একটু স্বাভাবিক জীবনযাপন করছিলাম। কিন্তু আবার যখন প্রবলেমটা হলো তখন তো আর স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না, তখন আবার টেনশানে পড়ে গেছি। মানে কি করব না করব বুঝে উঠতে পারছি না। আর এতদিন পরে এরকম একটা প্রবলেম, এটা আসলে আমরা কেউ মানতেও পারছি না, কেন হলো কিভাবে হলো বুঝতে পারছি না কিছু, মানে কোনো কিছুই ভালো লাগছে না। দুজনাই খুব টেনশনে আছি। তো দেখো, আমি সকাল সকাল স্নানটাও করে নিলাম, কারণ যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো মেয়েটাকেও আজকে স্কুল পাঠায়নি। ওদের যেখানে স্কুল সেখানটায় ভোটের ক্যাম্প হয়েছে, ভোটের কেন্দ্র, তো সেই জন্য মেয়েকেও স্কুলে পাঠায়নি, ও বাড়িতে আছে। তো সারাদিন মেয়েকে নিয়েই থাকতে হবে আজকে, আর ভোট দিতেও যেতে হবে, সেজন্য তাড়াহুড়ো করে স্নান করে রান্নাবান্নাগুলো করতে হবে। আর সকালে তো রান্না করিনি, ভাবলাম দুপুরে একবারে রান্না করব,
তাহলে তোমাদের দাদাভাই সন্ধ্যার দিকে এসে একবারে খেতে পারবে। আর এখন তো প্রত্যেক দিনই বিকালের দিকে মেঘ করছে, যদি ঝড় বৃষ্টি ওঠে তাহলে তো আর আমার রান্না করার মতো পরিবেশ থাকবে না। আর রান্নাঘরের অবস্থাটা তো তোমরা জানোই। আর এই যে দেখো ফুল পাতা ধুয়ে ঠাকুরের থালাবাটিগুলো ধুয়ে ঠাকুর ঘরে রেখে এসে তারপরে মাথায় সিঁদুর টিঁদুর পরবো, পরে নিয়ে তারপরে যাব পুজো করতে। পুজোটা দিয়ে নিয়ে রান্না করতে হবে। আর আজকে রান্নার জন্য দেখলাম ঘরে তেমন কিছু নেই, শুধু কয়েকটা উচ্ছে, 4-5টা মতো উচ্ছে পড়ে আছে, 4টা পটল আছে, আর কয়েকটা ভেন্ডি ছিল, তো ভেন্ডিগুলো ফেলে দিলাম। ওগুলো আর মানে রান্না করার মতো নেই, নষ্ট হয়ে গেছে। শুধু উচ্ছেগুলো দিয়ে ভাজবো, উচ্ছে ভাজা করব, পটল ভাজা করব, আর মেয়ের জন্য আলু ভাজা করব, আর মেটে আলু রান্না করব মাছ দিয়ে, বড় মাছ দিয়ে। তো এটাই হচ্ছে আজকে রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ তাড়াহুড়ো করে রান্নাটা করতে হলো। ভোটে যাওয়ার মানে ভোট দিতে যাওয়ার সময়ও হয়ে গেছে। কাকি শাশুড়ি বারবার করে বলছে রান্নাটা তাড়াতাড়ি কর, সময় চলে যাচ্ছে। আর এখন কিন্তু বাজে বেলা 1টা। তো এখন আমি রান্না করে নিই। আমার মেয়েকে আমার বোনের ওখান থেকে ভাত এনে দিয়েছি, আর ও খেয়ে নিয়েছে একবার। তারপর যখন রান্না করব তখন ওকে আবার খেতে দেব। আমার মেয়েটা বেশি খেতে চায় না, ওই অল্প অল্প করে খাই, তবে ওকে মানে মাঝে মাঝে খেতে দিতে হয়, না হলে যখন খিদে লাগে তখন নিজে বুঝতে পারে না যে আমার খিদা লাগছে, তো তখন কান্নাকাটি করে, চেঁচামেচি করে। সেই কারণে আমাকে বুঝতে হয় ওর খিদেটা, ঠিক আছে? তো এখন চলে যাব রান্না করতে। আর দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, এই যে খেতেও বসে গেছি। ভাত, এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এই যে আলু ভাজা, আর নিয়েছি 2টো পটল ভাজা, আর এই যে মেটে আলুর তরকারি। তো এটা দিয়ে তাড়াহুড়ো করে খাবো। এখন কিন্তু বেলা প্রায় 3টে বাজে, 2:30 3টা মতো বাজে। তাড়াতাড়ি খেতে হবে, খেয়ে দিয়ে আবার ভোটের ওখানে যেতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সঙ্গে একবার কথা বলবো বিকালবেলা। দুপুরে রান্না করে মানে খুব তাড়াহুড়ো করে একটু ভাত খেলাম, খেয়ে গেছিলাম ভোট দিতে আজকে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, ভোট দিতে গেলাম। তো ভোট দিয়ে বাড়ি এসেছি বেশ খানিকক্ষণ। এসে মুরগিগুলোকে, আজকে মুরগির বাচ্চাগুলোকে আটকে রেখেছিলাম, কারণ গতকাল 2টো বাচ্চা নিয়ে গেছে, আবার আজকেও একটা বাচ্চা নিয়ে গেছে। তো সেই কারণে মুরগির বাচ্চাগুলোকে, সবগুলো বাচ্চাকে আটকে রেখে কেবলমাত্র ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এরকম মানে ওদেরকে দেখে বেড়াচ্ছি। আমাদের গোয়াল ঘরের পিছনের দিকে গেলে একদম শিয়ালে ধরে নিয়ে যাচ্ছে। আর লোটাস বলছে যে ওর মাসিমণির 2টো দেওয়া হয়েছে, ওটার কথা বলো, মানে এরকম আর কি ও বলতে চাচ্ছে। তো ওকে 2টো দিতে চাইছিলাম, সেই জন্য 2টো দিয়ে দিলাম। কারণ দেখা গেল তোমার শিয়ালে খেয়ে নিল বা অন্যভাবে মারা টারা গেল, তখন যখন মুরগির সংখ্যা কমে যাবে বাচ্চাগুলোর, তখন আর মন থেকে না ওই দেওয়ার চিন্তাটা থাকবে না। অল্প যদি হয়ে যায় তখন আর দেবো কী করে। তো সেই জন্য ভাবলাম আগে আগে দিয়ে দিই বাবা, ঝামেলা ছুকে বুকে যাক, যাতে পরে মন খারাপ না হয়। তো ওকে দেওয়া হয়ে গেছে। আর এখন যাচ্ছি ওর ওখানেই ছিলাম বসে, কারণ মুরগিগুলো পাহারা দিচ্ছি, ওই পিছনের দিকে যাওয়া লাগছে। আর দেখো ভোট দিয়ে এসে এখনও কাপড় চোপড়ও ছাড়িনি, ওটাই পরা আছে। কখনো ঘরে ঢুকলে দেখা যাচ্ছে ওই মুরগিগুলো ধরে নিয়ে যায়, সেই জন্য ঘরের ভিতরে যাচ্ছি না। আর এখন যাচ্ছি বোনের ওখানে। ও আবার দেখলাম যে মুড়ি মাখাচ্ছে, বললো খাওয়ার কথা। তো চলো মুড়ি মাখা খেয়ে আসি, পরে আর এই যে দেখো বাড়িতে কারোর ধান নেই, শুধু আমার মেজো ভাসুরের ধান আছে, ওই একটা আর এই একটা, 2টোই মেজো ভাসুরের। আর এই যে গতকাল বৃষ্টি হয়েছে, তো বাড়িঘরের অবস্থা তো খুব খারাপ। আর আমার ধানগুলো ওখানে রেখেছি বস্তা বস্তা ভরে, বাড়িঘরের অবস্থা খুব খারাপ।
কাঁচা হয়েছে ফোন খাই নাই গ্যাস হবে না কম দিক বাবা খাবে না একটু কম করে মাখাতে বললি তো ও মানে মুড়ি মাখা খালি চলে আসো কিনা মুড়ি কিনা চালে মুড়ি না কাকিমা বতি দিয়ে মরিচ দিছি 3 দিয়া কিটা জানে যে মরিচ জাল নেই যত বতি মরিচ পাইকে গেছে খালি দিছি কি এত সব মুখ বুঝা বুঝা বাপ আমাদের কারণে থাকে মাঝে কারণে রান্না দেয়া গেছে মাঝে বসে পাখি দিতে তো আমার তো বলে ডেটা তো না কেটে ডেটাটা বসাই দে আছে 26 সাল পর্যন্ত তো বন্ধুরা দেখো এখন বাজে রাত 10টা 10:30টার মতো বাজে 10:20 বাজে হয়তো ফ্যানের শব্দটা বেশি আসছে আর রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে তোমাদের দাদাভাই গেছিল আজকে ভোটের ডিউটি ছিল ওর তো সেখান থেকে আসলো ও খেয়েছে 8টার দিকে পরে আমি আমার মেয়ে দুজনে খাওয়া দাওয়া করলাম আর লোরাসের পাপা মানে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে ওই ঘরে পাশের ঘরে আর আমি আর আমার মেয়ে ওর পাশের রুমটাতে ঘুমিয়েছি কারণ ওর পায়ে একটা প্রবলেম হয়েছে আবার পায়ের এক পাশটাতে একদম ফুলে সেখান থেকে আবার মানে রক্তপুঁজ এরকম বেরোচ্ছে তো সেই সব নিয়ে সারা মানে আজ 2-3 দিন ধরে খুব টেনশানে আছি বুঝতে পারছি না যে ওটা আসলে কেন হলো এতদিন পরে সেই পায়ের ওই সব মানে রক্তপুঁজ বের হওয়া বন্ধ হয়েছে প্রায় বছর হতে চললো গত বছর শ্রাবণ ভাদ্র মাসের দিকে হয়েছে তারপরে আর ওর সমস্ত কোনো প্রবলেম ছিল না পায়ে কদিন একদম মানে এই যে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ তো 9 মাস পায়ে কোনো সমস্যা ছিল না ঠিকভাবে হাঁটাচলা করতে পারছিল কিন্তু তারপরে যে হঠাৎ করে এরকম হবে আসলে সেটা আমরাও বুঝতে পারিনি মানে ভাবতেও পারিনি যে এরকম এতদিন পরে এরকম হবে এই নিয়ে মানে ওর ভিতরে তো টেনশান চলছে সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা টেনশান কাজ করছে সবসময়ের জন্য তো ডক্টর দেখাতে হলে শুক্রবার ছাড়া ডক্টর দেখানো যাবে না আর বৃহস্পতিবারেও বসে ডক্টর কিন্তু ওই দিন বসে রাত্রেবেলা সন্ধ্যার দিকে উনি আসেন তো আমাদের বাড়ি থেকে ওখানে ডাক্তার দেখাতে গেলে আস্তে আস্তে রাত প্রায় 10টা 11টা বেজে যাবে তো যেহেতু অনেকটা দূরে সেজন্য বৃহস্পতিবার আর যাবে না অর্থাৎ আগামীকাল আজকে হচ্ছে বুধবার আর আগামীকাল যাবে না শুক্রবারের দিনে যাবে ওই দিন আবার সকাল 12টার দিকে বসে তো দেখা যাক ডাক্তার দেখানোর পর মানে কি বলে না বলে আসলে খুবই টেনশানে আছি সত্যি কথা বলতে আর এই যে তো তোমাদেরকে খুব সহজেই বলে দিচ্ছি আমার মানে কথাগুলো কোনো মানে অনেকের ভিডিও আমি দেখি সত্যি কথা বলতে অনেকের ভিডিও দেখি যে তারা একটা কিছু হচ্ছে কি না হচ্ছে মানে কান্নাকাটি করে একদম গড়াগড়ি খাচ্ছে তো এই সব ইমোশনাল ভিডিওগুলো দেখি যে সবাই খুব দেখে কিন্তু সত্যি কথা বলতে আমরা যখন ইমোশনাল হই না তখন ক্যামেরা ধরার মতো আমাদের অবস্থা থাকে না আমরা খুব মানে তখন ভেঙে পড়ি তখন আর এই ফোন টোনের কথা কিছু খেয়াল থাকে না
তো সেই কারণে আমরা সবসময় আমাদের ইমোশনটা তুলে ধরতেও পারি না। তো হয়তো সেই জন্যই জীবনে সাকসেসটা আসে না বা আসছে না, বুঝতে পারছি না। তারপরেও তো চেষ্টা কম করছি না, কিন্তু কী যে হচ্ছে বুঝতেও পারি না। তো তোমাদের সঙ্গে মনের কথাগুলো শেয়ার করলাম। এই কথাগুলো মানে আমাদের বাড়িতে বর্তমানে চারপাশে তেমন কেউ, এমন কোনো ব্যক্তি নেই যে তার সঙ্গে এই কথাগুলো আমি শেয়ার করব। সবাই সবার দুঃখের কথা শুনতে চায় না, জানো। কেউ যদি একটা ভালো শাড়ি কেনে তো সেটার গল্প শোনার জন্য লোক আছে, যে ভালো একটা শাড়ি কিনছি এরকম এরকম কালার, সেটা শোনার জন্য লোক আছে, কিন্তু যে তোমার দুঃখের কথাগুলো শুনবে সেরকম লোক খুব কম পাওয়া যায়। তো যাই হোক, তোমাদের কাছে বললাম বলে একটু মনটাকে হালকা করলাম, কারণ এই কথাগুলো না বলতে পারলে আমার ভালো লাগছিল না। আজ 3টা দিন ধরে একভাবে ভুগছি, মানে মনের কষ্টে ভুগছি, যে এই কথাগুলো না পারছি কারোর সঙ্গে শেয়ার করতে, না পারছি মানে প্রকাশ করতে, মানে সব দিক থেকে আর কি ভেঙে পড়েছি। তো কেয়ার করার, মেয়েটাও এখন রাত অনেকটাই হয়ে গেছে, মেয়েকেও ঘুম পাড়াতে হবে, আর ও এখনও ঘুমায়নি। আমি না শুলে ও শুবেও না, ঘুমও আসবে না। তো ও ছোটো মানুষ, এখনও অতটা বোঝে না ডিপলি যে কি হচ্ছে না হচ্ছে, সেসব কিছু বোঝার ক্ষমতা ওর নেই। তো ও যেদিন বড় হবে বুঝতে পারবে যে ওর মা কি করেছে জীবনে, ওর পাপা ওর জন্য কী করেছে, সেগুলো বুঝতে পারবে। ওর জন্যই তো আমাদের সব কিছু, বলো। এই যে ওর পাপা যে যুদ্ধটা করলো 2-3 বছর ধরে, এগুলো কাদের জন্য? শুধু তো ওর জন্য, আমাদের তো আর কেউ নেই, তাই না? তো যাই হোক, তোমরা একটু প্রে করো ভগবানের কাছে, যাতে ওর পায়ে কোনো প্রবলেম না হয়, সেটা যেন বলে ডাক্তার যে না, এটাতে কোনো সমস্যা না। শুধু আমি এই কথাটা শুনতে যাচ্ছি যে ডাক্তার বলুক যে এখানে কোনো প্রবলেম নেই। রক্তপুষ তো কত দেখলাম, যখন পা দিয়ে দরদর করে রক্ত বেরোতে, মানে একটা প্যাকেট রক্ত মানুষে যে দেয় না, তো ওইরকম 1 প্যাকেট রক্ত ও পা মাটিতে ফেললে এমনি দরদর করে বেরিয়ে যেত। তো আমি সেরকম রক্তও দেখেছি, কিন্তু আমার দেখতে দেখতে অভ্যস্ত ছিলাম, ভয় লাগতো না। কিন্তু এখন আবার ভয় লাগা, মানে হঠাৎ অনেক দিন পরে দেখছি তো একটু ভয় ভয় করছে। তো যাই হোক, তো জানো আমার মা সেই যে ইঞ্জেকশনে ভয় পাই, আমি ভয় পাই যাই হোক, না, অনেক কিছু ফেস করেছি এইটুকু, মানে এইটুকু জীবনে নেই, 2 বছর অনেক কিছু দেখেছি। তো সেগুলো তোমরা যদি কেউ কমেন্ট করো যে কি হয়েছে না হয়েছে, অবশ্যই তোমাদেরকে জানাবো। সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। তোমরা যদি কেউ জানতে চাও তাহলে তোমাদেরকে আমি জানাবো না কেন, বলো। কিন্তু নিজের ইচ্ছা করে কতটা তোমাদেরকে বলবো যে আমাদের কী হয়েছিল, কেন হয়েছিল, কী কারণে ভুগছে এতদিন, সেগুলো তো তোমরা বলবে, তাই না? তারপরেও তোমাদের কাছে অনেক কিছু আমি শেয়ার করার চেষ্টা করি, যেগুলো আমি আমার নিজেদের লোকের কাছে করতে পারি না, ঠিক আছে? তো চলো, ব্লগটা অনেকটা বড় হয়ে গেল, কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। তো গুড নাইট সবাইকে, ভালো থেকো। আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট।